तेज जोहार तेहेኛ नेट सेट बाबत जहां क्लास सपराव हुई किरण वहां क्लास रे सनाम को सगुन दाराम और तेहेñ ये पहिलो क्लास हुई कुना जहां बाबू मई ताको बांग्ला ते मास्टर डिग्री पे कंप्लीट कदा से मास्टर डिग्री पे कराव दा उनको को ओका लेकाते पे सपराव लेन खान नेट सेट लेकान बिनिट पे पास दाड़ेया ओना बाबत तेगे तेहेñ रेन जहां साचेत दीदी मणि मेनाया प्रोफेसर सविता सोरेन उनी दिस हुदिसे एमा पियाय से ओका लेका पे पढ़ा चेत को पढ़ाव हुआ चेत को सिलेबस मेना नवा बाबत ते हो आयमा गान कथाय लay आपया और मानी सविता सोरेन उनी दो रायदिघी कॉलेज रेन बांग्ला विभाग रेन असिस्टेंट प्रोफेसर लेकाते मेना आकादिया सविता मैडम मा तेहेña क्लास एहब ताबन आयमा सारहाव श्रीपति गमके और तेहेñ अब सुर सांगी खबन सेटर हे एकान तीना पठुआ को हेना बना उनको हो लासार हे दुलर और झतो आबोरेन प्रोफेसर को हो जोहार तेहेñ अब नोआ ओका नेट सेट ग्रुप रेना कोचिंग स्टार्ट कना नोआ दो खूब भाली कना जे आबोरेन नेक्स्ट जेनारेशन को हो को लाहा हे दाड़ेया मा एवं ओना रेना मिटंग खूब मौज आदि मौज मिटंग पदक्षेप कना नोआ दो अब झतो हर केबन बाड़ाया जे सिलेबास दो आशा करी झतो हर केबन बाड़ाया तो लाहाते जेमन ताहे कना पेपर 2 पेपर 3 नितो दो बांग्ला सब्जेक्ट पेपर दो पेपर 2 मेनते के को मेनदा ओंडे दो यूनिट 1 हिसाबते हेना बांग्ला भाषार उद्भव ओ क्रमविकास नोआ अंश रे दो हेना तापेया प्राचीन ओ मध्य ओ नब्य भारतीय आर्य भाषार ध्वनितात्त्विक रूपतात्त्विक वैशिष्ट्य तारपरे हिजुकान तापेया बांग्ला भाषार उद्भवेर इतिहास नोडे आबे झतो हरगे बाड़ाया प्राचीन मध्य ओ आधुनिक बांग्ला भाषार ध्वनितात्त्विक रूपतात्त्विक परिवर्तन बांग्ला भाषार आंचलिक भाषा रेना ध्वनितत्त्व स्वरध्वनि और व्यंजन ध्वनि श्रेणी विभाग तारपरे हिजुकाना बांग्ला भाषार रूपतत्त्व ओंडे ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ সন্ধি সমাস প্রত্যয় লিঙ্গ বচন পদ পরিচয় তারপর শব্দার্থ পরিবর্তনের ধারা তারপর ইউনিট 2 রে হিজুক কানা প্রাক আধুনিক বাংলা সাহিত্য নড়ে দ ᱧামᱚᱜ কানা চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য চৈতন্য জীবনী অনুবাদ সাহিত্য আরাকান রাজসভার কাব্য শাক্ত পদাবলী ময়মনসিংহ গীতিকা মহুয়াপালা ইত্যাদি यूनिट 3 रे ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ काव्य कविता ओंडे ताहेन काना ईश्वर चंद्र गुप्त कविता को मधुसूदन दत्त मेघनाथ बध तारपर ताहेन बिहारी लालेर साधेर आसन कामिनी राया प्रणय बाधा काजी नजरुल इस्लाम विद्रोही सर्वहारा মানে সঞ্চিতারা ওকা কহে না ওনা যতকে তাহেন কানা প্রায় জীবানন্দ দাস নুইয়া তাহেন কানা কাব্যগ্রন্থ ক তারপর বিষ্ণু দাস সুধীন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী তাহেন কানা সমর সেন সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় তারপর ইউনিট 4 এ ᱧামᱚᱜ কানা নকশা ও উপন্যাস কালীপ্রসন্ন সিংহ হুতম পেচার নকশা বঙ্কিমচন্দ্র ইত্যাদি আরো আয়মা গোটাং হেনা তারপর ছোট গল্প নেহাবো আবন অংশবন জামা বিভিন্ন লেখক লেখিকা গল্প ক নাটক ও প্রহসন অংশবন জামেদা ইউনিট 6 তারপর বন জামেদা ইউনিট 7 প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী সাময়িক পত্র তারপর তাহেন কানা ইউনিট 8 রবীন্দ্র সাহিত্য অংশ তাহেন কানা রবীন্দ্রনাথ কাব্য উপন্যাস নাটক প্রবন্ধ ছোট গল্প আত্মজীবনী জীবন স্মৃতি কহেনা তারপরে বন জামেদা ইউনিট 9 নর্দ হেনা ছন্দ অলংকার রেনা ঘটনা ক তারপর হেনা ইউনিট 10 ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব ও অলংকারবাদ রীতিবাদ উজ্জ্বল নীলমণি বিভিন্ন অংশ কো হেনা অ্যারিস্টটল পোয়েটিক্স কো হেনা এবার আপিয়া ওকা সিলেবাস কান তাপিয়া श्रीपति बाबू नोडा की ये आबो जहां दिको हेना को चेता ओके को स्टूडेंट को आबो की दिको हेना को उनका तो बड़ा बनुआ जतो के मने kuna संतार पठुआ के मेना को तो वो मिधा काटी आजम बिन बांखान अच्छा যে কিছু নতুন আচ্ছা নেলা কানা এখানে কি কান কেউ আছো যারা ম্যাডামের কথা বুঝতে পারছো না বাঙালি কেউ আছো এখানে যদি কেউ থেকে থাকো তাহলে একটু বলবে ম্যাডাম যে কথাগুলো বললেন সেগুলো যারা বুঝতে পারছো না সেরকম যদি কেউ থেকে থাকো
ম্যাম বুঝতে পারছি সব কথাগুলো। আচ্ছা আচ্ছা, এমনি আমি বাংলা লেকচার দেবো, কোনো অসুবিধা হবে না। লেকচার দেবো, ওরকম কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি আমার টু দি পয়েন্ট ক্লাসে চলে যাই। আমি আজকে তোমাদের শুরু করছি প্রাগাধুনিক বাংলা সাহিত্য চর্যাপদ থেকে। চর্যাপদ তোমরা সকলেই পড়েছো। আমরা এটা এখন বর্তমানে যা আমাদের সিলেবাস ক্লাস 11-এর থেকেই আমরা পাচ্ছি যে চর্যাপদ বাংলা সাহিত্য ইতিহাসের অংশটা আমরা এখানে পাচ্ছি। যে চর্যাপদ কোন সময়ে আবিষ্কার হচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, কিভাবে উদ্ধার হচ্ছে, এই যে একটা বিস্তৃত ইতিহাস। এখানে যে আছে আমাদের যে সান্ধ্য ভাষায় যে কবিরা রচনা করছেন, তার একটা যে তখনকার যে একটা বিস্তৃত বিবরণ আমরা পাচ্ছি, সেই বিবরণ কিন্তু আমরা অন্যান্য যে সমসাময়িক যে সাহিত্যগুলো হচ্ছে, কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন কিংবা তার পরবর্তী সময়ের মধ্যে আমরা সেটা পাচ্ছি না। এই এখানে যে এতগুলো কবির যে পদের সংখ্যা এখানে নিয়োগ করা হয়েছে, এখানে কেউ বলছেন এই চর্যাপদ হচ্ছে অসমীয়া ভাষার নিদর্শন, উড়িয়ারা বলছে তাদের উড়িয়া ভাষার নিদর্শন, এদিকে বাংলা ভাষাভাষীরা বলছে বাংলা ভাষার নিদর্শন। আমরা জানি 1907 খ্রিস্টাব্দে 1313 বঙ্গাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবার পুঁথিশালা থেকে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেছিলেন। যতটা সম্ভব নোট ডাউন করো, তোমরা প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কোনো অংশ তোমরা লিখতে চাও আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি রিপিট করব, তাতে কোনো অসুবিধা নেই। আমাকে কি রিপিট করতে হবে? আচ্ছা, 1907 খ্রিস্টাব্দে 1313 বঙ্গাব্দে লেখা হয়েছে। হ্যালো, হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবার পুঁথিশালা থেকে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবার পুঁথিশালা থেকে হয়েছে। চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয় কথাটা শব্দটা আর কি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেছিলেন। দাঁড়িয়ে দেবে। এই পুঁথির সঙ্গে আরো 3টি পুঁথি পাওয়া যায়। এই পুঁথির সঙ্গে আরো 3টি পুঁথি পাওয়া যায়। হাইফেন দিয়ে লিখবে। 1 নম্বর সরোজ বজ্রের দোহাকোষ, সরোজ বজ্রের দোহাকোষ। দোহাকোষ শব্দটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হয়েছে? নাম্বার 2 কৃষ্ণাচার্যের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ। কৃষ্ণাচার্যের দোহাকোষ। দোহাকোষ এই শব্দটিও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হয়েছে? 3 নম্বর ডাকার নব। 3 নম্বর হচ্ছে আমাদের ডাকার নব, ডয়াকার কয়াকার মূর্ধন্য রেফ ব, এটিও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। সকলের হয়ে গিয়েছে আশা করছি। এরপর আমরা দেখতে পাবো 1916 খ্রিস্টাব্দে, এই অংশটিও নোট ডাউন করে নাও। 1916 খ্রিস্টাব্দে এই 4টি পুঁথিকে 1916 খ্রিস্টাব্দে এই 4টি পুঁথিকে
হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায়, হাজার বছরের পুরানো, পুরানো মানে উচ্চারণটা হবে পয়হস্যু রয়াকার মূর্ধন্য, এটা লেখা হবে কিন্তু উচ্চারণ পুরানো হলে এটা পয়হস্যু রয়াকার মূর্ধন্য। পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদিত করলেন হরপ্রসাদ শাস্ত্রী। হয়েছে? ম্যাম হ্যালো? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বোধ গান ও দোহা নামে নামে সম্পাদিত করেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদিত করেন হরপ্রসাদ শাস্ত্রী। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদিত করেন হরপ্রসাদ শাস্ত্রী। দাঁড়িয়ে দাও। প্রথম সংকলিত, হ্যাঁ বলো। হাজার বছরের পুরনো এই বাংলা ভাষায়, তারপরে আমি লিখিনি, না, কেটে হ্যাঁ গেছিল হ্যাঁ আমার। বলছি। হাজার বছরের পুরানো, পুরানো কথাটা হবে পয়হস্যু রয়াকার মূর্ধন্য। হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই কথাটা হাজার বছরের এখান থেকে দোহা অবধি পুরোটাই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হবে। হয়েছে। হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দিয়েছো। এরপরে একটু নোট ডাউন করে নাও। সংকলিত প্রথম বইটির নাম হয় চর্যাচর্য বিনিশ্চয়। সংকলিত প্রথম বইটির নাম হয় চর্যাচর্য বিনিশ্চয়। হয়েছে? হ্যাঁ হয়েছে। হুম। হ্যাঁ ম্যাম হয়েছে। এটি আমাদের চর্যাগীতিকোষ বা চর্যাপদ। এটি আমাদের চর্যাগীতিকোষ বা চর্যাপদ। চর্যাগীতিকোষ বা চর্যাপদ। চর্যাগীতিকোষ এটাও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আর চর্যাপদটাও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর চর্যাগীতিকোষ চ অত্যস্ত জয় রেফ জফলা আকার চর্যা। আচ্ছা, তাহলে আমরা দেখছি এখান থেকে এই যে আমরা এই অংশটা নোট ডাউন করলাম, এইটুকু অংশের মধ্যে তোমরা দেখতে পারো এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন যদি হয়, তোমরা জানো শর্ট কোশ্চেন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে হতে পারে। যেমন ধরো এখানে এক্সাম্পল দিল, তোমাদেরকে দেওয়া হলো হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেন। তাহলে ইংরেজির ক্ষেত্রে সেটা হবে কি 1907, বঙ্গাব্দের ক্ষেত্রে কি হবে 1313। ঠিক আছে? হয়তো খ্রিস্টাব্দের সঙ্গে বঙ্গাব্দটা হয়তো এলোমেলো থাকলো, কোনো অপশনে থাকলো 1907-এর সাথে 1313, কোথাও থাকলো 1907-এর সাথে তোমার 1314। ঠিক আছে? তাহলে আমাকে বাংলা থেকে ইংরেজি যে হিসাবটা আমরা যেভাবে করি, যোগ করে যেভাবে বার করি, সেইভাবে কিন্তু আমাকে শিখে নিতে হবে যে অ্যাকচুয়ালি পার্টিকুলার কত হবে এবং এটা সঠিক উত্তর কি হবে। না হলে কিন্তু একটুর জন্য আমাদের উত্তরটা যখন তখন কিন্তু ভুল হতে পারে। এছাড়া দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি পুঁথির নাম, তিনটি পুঁথির নাম দিয়ে হয়তো বললো চর্যাচর্য বিনিশ্চয়ের সঙ্গে বাকি তিনটি পুঁথির নাম কি সিরিয়ালি দেওয়া থাকলো।
এবার কোনো একটা জায়গায় অপশনে ঠিক আছে, কোনো একটা জায়গায় দেখলো সব এলোমেলো দেওয়া আছে, ওটার সাথে অন্যান্য নাম দেওয়া আছে। তাহলে তুমি যদি একদম সঠিকটা না জানো, তুমি যদি ভুল উত্তর দাও, সেখানে কিন্তু অটোমেটিক্যালি তুমি নম্বর পাবে না। তাহলে যখনই কোনো বিষয়, সেটা সাবজেক্ট পেপার হোক কিংবা তোমাদের পেপার 1 হোক, যখনই তোমরা পড়বে, যে বই থেকেই পড়ো না কেন, সবসময় তোমাদেরকে লিখে লিখে নোট ডাউন করতে হবে। এক একটা মানে কি বলবো, টপিকের জন্য এক একটা খাতা করলে ভালো, সেটাই ভালো হয়। কিংবা একটা টপিক ধরে যদি নাও করতে পারে, একটা ইউনিট ধরে অন্তত একটা খাতা করতে হবে তোমাদেরকে, এক একটা ইউনিট। এখন সেমেস্টার সিস্টেম চলছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, আমরা প্রত্যেকেই ইউনিট ধরেই পড়াশোনা করি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ইউনিট ওয়াইজও অন্তত খাতা হলে করতে হবে, যেখানে তোমরা সেই ইউনিটের প্রথম চ্যাপ্টারে কি 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 কোশ্চেন হতে পারে, কি ধরনের কোশ্চেন হতে পারে, কি কি শর্ট কোশ্চেন হতে পারে, ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি, সেগুলো অবশ্যই নোট ডাউন করে নিতে হবে। তার ফলে যখন তুমি পরীক্ষার আগে পরীক্ষা দিতে যাবে, তুমি যদি এক ঝলকও খাতাগুলো উল্টে পাল্টে দেখে নাও, সেটা ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। এতদিন তোমরা লং কোশ্চেনে উত্তর দিচ্ছ, শর্ট কোশ্চেন দিচ্ছ কিন্তু কম পরিমাণে, কিন্তু এখানে যখন সবগুলোই শর্ট কোশ্চেন হবে, তখন কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়া ছাড়া নেট পরীক্ষায় পাশ করা কিন্তু খুব কঠিন। সামান্য সামান্য অংশের জন্য কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে? তারপর ওই যে 1000 বছরের পুরানো কোন নামে বেরোচ্ছে, 1916 খ্রিস্টাব্দে যে বেরোচ্ছে, 1000 বছরের কি নামে বেরোচ্ছে, কিংবা কটা পুঁথি এখানে নেওয়া হলো, কোথা থেকে বেরোচ্ছে, কে সম্পাদনা করলেন, কিংবা সংকলিত প্রথম বইটির নামটা কি ছিল, এটি পরবর্তীকালে কি নামে জানা যায়, আমরা কিভাবে নামকরণ করি, এইভাবে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে তোমরা চর্যাপদের সমগ্র বইটাই কিনবে। আমার কাছে যদিও নির্বাচিত চর্যাপদের একটা বই আছে, অধ্যাপক ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, এখানে প্রত্যেকটা পদ নেই, কিছু অংশবিশেষ পদ এখানে দেওয়া হয়েছে, নির্বাচিত কিছু পদ। তবে তোমাদের সমগ্রটা কেনাই ভালো, কারণ কোন পদ থেকে কোশ্চেন হবে সেটা কিন্তু কেউ জানে না। প্রত্যেকটা পদই কম বেশি পড়াশোনা করতে হবে। আর একটা যেমন নোট ডাউন তোমাদেরকে বললাম, তেমনি টেক্সটগুলো অবশ্যই পড়ে ফেলতে হবে। উপন্যাস বলো, ছোট গল্প বলো, কবিতা বলো, প্রত্যেকটাই কিন্তু পড়ে ফেলতে হবে, এবং ওখান থেকে যে যে অংশগুলো মনে হচ্ছে, যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন হতে পারে, সেই অংশগুলো অবশ্যই নোট ডাউন করে লিখে নিতে হবে, যাতে সেখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন, তোমরা যাতে উত্তর দিতে সমর্থ হও। নতুবা কিন্তু কোয়ালিফাই করা খুব টাফ। তোমাদেরকে এই কথাটা আমি বারবার এই জন্যই বলছি যে পড়ার টেকনিকটা যেন সবসময় সঠিক হয়। পড়ার টেকনিক যদি ভুল হয়, তাহলে কিন্তু কোয়ালিফাই করাটা খুবই টাফ হয়ে যায়। টেকনিকটা সবসময় ঠিক রাখতে হবে। আর সারাদিনের মধ্যে একটা টাইম আওয়ার্স ঠিক করে রাখতে হবে, যে আমি সকালবেলা এত ঘন্টা পড়বো, কিংবা রাতের বেলা এত ঘন্টা পড়বো, কিংবা 3 বেলা পড়তে বসবো এই টাইম, কিংবা একবারেই টানা আমি 6 ঘন্টা পড়বো। পেপার 1-এর জন্য এবং পেপার 2-এর জন্য দুটোই সমানভাবে চেষ্টা করতে হবে, যাতে স্কোরটা তোমাদের ভালো হয় এবং র্যাঙ্কটা সহজেই চলে আসে। অন্তত আমার মনে হয় 60% না তুললে মনে হয় কোয়ালিফাই করাটা খুব টাফ হয়ে যাবে, কারণ এখন যে হারে কম্পিটিশন হচ্ছে, কিংবা চাকরির যেভাবে বাজার, সেভাবে তোমাদেরকে খুব খুঁটিয়ে পড়াশোনা করতে হবে এবং পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। আর এই পরীক্ষাটা এরকম নয় যে আমি বছরের 6 মাস পড়লাম, 6 মাস বন্ধ করে দিলাম। পরীক্ষা যেহেতু নেট দুবার হচ্ছে, সেট একবার হচ্ছে, সুতরাং সারা বছরই আমাকে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আমরা যেভাবে বিএ কিংবা এম এর পড়াশোনা করছি, যে ধরনের ক্লাসের, সেইভাবেই ঠিক কন্টিনিউ পড়াশোনা করতে হবে। কারণ কন্টিনিউ পড়াশোনা না করলে, পড়াটা গ্যাপ হয়ে গেলে কিন্তু সেই গ্যাপটা মেকআপ দিতে পারবে না। নেট সেটের ক্ষেত্রে 1 বছর গ্যাপ দেওয়া মানে প্রচুর লস। 1 বছর যদি কেউ পরীক্ষা না দেয়, কিংবা ভাবে যে 1 বছর পড়াশোনা করব না, তাহলে সেই গ্যাপটা পূরণ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। সুতরাং পরীক্ষাটা পারো না পারো, পড়া করতে পারো না পারো, পরীক্ষাটা সবসময় দিয়ে যাবে এবং পড়ার সঙ্গে টাচে থাকবে। পড়ার থেকে টাচে দূরে সরে গেলে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, ঠিক আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো অবশ্যই। তোমাদের ইম্পর্টেন্ট অংশগুলো আমরা চেষ্টা করব গ্রুপে দিয়ে দিতে, যাতে তোমাদের সবার সুবিধে হয়। কিন্তু সকলেই তোমরা অবশ্যই বই কিনবে, শুধু সাজেশন বুক নয়, তোমরা টেক্সটগুলো অবশ্যই কিনবে এবং পড়বে। আর যদি না কিনতে পারো, তাহলে অন্তত লাইব্রেরি যেগুলো আছে, বিভিন্ন লাইব্রেরির সাথে তোমরা যুক্ত হবে, যাতে তোমরা সুবিধা হয় পড়তে।
আচ্ছা, এখানে আর একটা অংশ আমরা নোট ডাউন করে নিতে চাই, কারণ আমি একটু নোটস ভিত্তিকই পড়াই। আমি খুব বেশি এদিক ওদিক খুব বেশি যাই না, আমার নোটস ভিত্তিক পড়াতেই ভালো লাগে। আমাদের ক্যালকাটাতেও আমরা তাই পড়াই, নোটস ভিত্তিকই পড়াই। দেখো এখানে এখানে আমরা একটা অংশ পাবো নবচর্যাপদ বলে। নবচর্যাপদটা কি আর আমাদের চর্যাপদটা কি? চর্যাপদ যেটা আমরা দেখলাম, তোমরা যেটা নোট ডাউন করেছো 1916 খ্রিস্টাব্দে যেটা বেরোচ্ছে, সেটা চর্যাপদ নামে পাচ্ছি আমরা সেটা। তাতে কিন্তু 46.5টি চর্যা ছিল। এটা লিখে নাও, যে অংশটা তোমাদের লিখিয়েছি সেখানে এটা যুক্ত করে নাও লেখাটা। তাতে 46.5টি চর্যাপদ ছিল, এটা নোট ডাউন করে নাও। তাতে 46.5টি চর্যাপদ, চর্যাপদ আলাদা আলাদা চর্যার পদ ছিল। লেখা হয়েছে? এরপরে নাম্বার 2 লেখো নবচর্যাপদ। এবার আমরা জানবো চর্যাপদটা আমরা দেখলাম, যেটা 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা যেটা হলো সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখবো নবচর্যাপদটা কি। নবচর্যাপদের অংশটা একটু নোট ডাউন করে নাও। 1963 সালে নেপাল থেকেই ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল থেকে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 20টি প্রাচীন পুঁথি থেকে 250টি চর্যা পান। দাঁড়ি 250টি, হ্যাঁ 250টি চর্যা পান। দাঁড়ি দাও, হ্যাঁ 1963 সালে নেপাল থেকে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 20টি প্রাচীন পুঁথি থেকে 250টি চর্যা পান। হয়েছে? হ্যাঁ, এরপরে লেখো সেগুলি থেকে 98টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে প্রকাশিত হয়। নবচর্যাপদ নামে প্রকাশিত হয়। হয়েছে? এরপরে লেখো। ম্যাম, হ্যাঁ বলো। 98 বুঝতে পারলাম না। হ্যাঁ বলো, কি বললে বুঝতে পারলাম না। 98 না 58? না না 98, 98। 98। হ্যাঁ, দাঁড়ি দিয়ে লেখো শশীভূষণ দাশগুপ্তের মৃত্যুর পরে 1989 সালে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় নবচর্যাপদ প্রকাশিত হয়। নবচর্যাপদ প্রকাশিত হয়। দাঁড়ি দাও। সকলের কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, এবার লেখো তার মধ্যে 92টি চর্যাই মৌলিক। তার মধ্যে 92টি চর্যাই মৌলিক। হাইফেন দিয়ে লেখো নাও, অর্থাৎ আগে আবিষ্কৃত হয়নি। অর্থাৎ আগে আবিষ্কৃত হয়নি।
হয়েছে? হ্যাঁ ম্যাম। হুম। তবে হরপ্রসাদ শাস্ত্রীর পদের মতো কাব্যগুণে তেমন উৎকৃষ্ট নয়। তবে হরপ্রসাদ শাস্ত্রীর পদের মতো কাব্যগুণে উৎকৃষ্ট নয়। দাঁড়িয়ে দাও। এদের রচনাকারও বিভিন্ন ব্যক্তি। এদের রচনাকারও বিভিন্ন ব্যক্তি। দাঁড়িয়ে দাও। হয়েছে? হ্যাঁ। এরপর লিখে নাও, শশীভূষণ দাশগুপ্ত বলেছেন, শশীভূষণ দাশগুপ্ত বলেছেন, হাইফেন দিয়ে ক দাগ নম্বর দিয়ে লেখো, গ্রন্থের প্রথম 19টি পদ। ক দাগ নম্বর দিয়ে লিখবে গ্রন্থের প্রথম 19টি পদ। গ্রন্থের প্রথম 19টি পদ। ডান দিকে হাইফেন দিয়ে লিখবে দশম থেকে দ্বাদশ শতকের রচনা। গ্রন্থের প্রথম 19টি পদ দশম থেকে দ্বাদশ শতকের রচনা। হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। খ দাগ নম্বর লেখো, খ দাগ নম্বর লেখো, পরবর্তী 44টি পদ পরবর্তী 44টি পদ হাইফেন 1300 থেকে 1400 শতকের রচনা। তোমরা সংখ্যা লিখতে পারো, 10, 12, 13, 14 এরকম লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। 1300 থেকে 1400 শতকের রচনা। খ 44টি পদ যেটা। হয়েছে? হ্যাঁ ম্যাম। এরপর গ নাম্বার লেখো, পরবর্তী 35টি পদ। পরবর্তী 35টি পদ। হাইফেন দিয়ে লেখো 1500 শতকের রচনা। 1500 শতকের রচনা। হয়েছে? হ্যাঁ ম্যাম। তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা আগেরবার যেরকম দেখলাম যে সরোজ বজ্রের দোহা কোষ, তারপর ডাকার নব, তারপর যেগুলো ছিল কৃষ্ণাচার্যের দোহা কোষ, সেইভাবে নবচর্যাপদ অংশেও কিন্তু আমরা 3টে পার্ট পাচ্ছি। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছেন লেখক যে নবচর্যা গ্রন্থের প্রথম পদটা কি। এখানে দেখো রাগ কর্ণাটি তালঝাপ দিয়ে একটা পদ আছে, তি অড্ডা চাপি জৈনী দে অঙ্ক বালি কমল কুলিশ ঘান্ট করহু বিয়ালি ভনয় গুডুরি অহমে কুন্দরু ঠিরা নর ও নারী মাঝে উভিল চিরা। হ্যাঁ, আর শেষ পদটা হচ্ছে ত্রিদল কমল ঢল কুসুম রস সঙ্গে মধুকর হেরুও হরিণা। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু পদের নবচর্যাপদ বলো কিংবা চর্যাপদ বলো, এখানে 1 নম্বর প্রথম পদটা কি পদ আর শেষ পদটা কি পদ, এবং প্রত্যেকটা পদের প্রথম লাইনটা কি আছে, শেষ লাইনটা মনে হয় না জানলেও চলবে, তবে প্রথম লাইনগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, কিংবা সেই পদের গুরুত্বপূর্ণ উক্তি যেটা বিভিন্ন জায়গায় ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিংবা সেখান থেকে বারে বারে প্রশ্ন হয়, এরকম কিন্তু মানে আমাদেরকে পদের নামগুলো জানতেই হবে। এবং আমার মনে হয় যে পদগুলো ধরে ধরে যদি তোমরা লিখে নিতে পারো যে ইম্পর্টেন্ট লাইন এটা, আর নোট ডাউন করে নাও খাতাতে এই এত নম্বর পদ,
যেমন আমি যখন পড়তাম তখন আমি যেমন নোট ডাউন করেছিলাম 10 নম্বর পদ চর্যাপদের, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাহস ব্রাহ্ম নাড়িয়া। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট লাইন, আমরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহারের দেখতে পাই এটার। তো এটা কত সংখ্যক পদ? চর্যাপদের 10 নম্বর পদ। ঠিক আছে, রাগ গুলো অত আসে না, কিন্তু রাইটার হচ্ছেন মানে চর্যা কবি হচ্ছেন কাহ্ন। এরপর যেমন আমরা দেখেছি টালো তো মোর ঘর নাহি পড়ে বেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এটা 33 নম্বর পদ। অনেক সময় এটা ভুলও হতে পারে, বিভিন্ন জায়গায় ভুল ভালো দেওয়া থাকে যদিও। তারপর এটার হচ্ছেন কাহ্ন, কাহ্ন মানে কি বলবো, কাহ্ন পদ, কাহ্নের পদ আর কি, সরি। এরকম পদ সংখ্যা অনুযায়ী তোমরা ভাগ করতে পারো, কিংবা কবি অনুযায়ীও ভাগ করতে পারো, যে চর্যাপদে এই কবির কি কি পদ পাওয়া যায়, কত সংখ্যক পদ। কিংবা সংখ্যা অনুযায়ী তোমরা ভাগ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে, তবে যেটা সুবিধা হয় সেটাই করাই ভালো। এবং ম্যাক্সিমাম পদ কোন পদে লেখা হয়, কিংবা একজন কবির কটা পদ আমরা দেখতে পাচ্ছি চর্যাপদের মধ্যে, এই সকল বিভিন্ন অংশগুলো। যেমন দেখো, এটা লিখতে পারো কবি কাহ্নের মোট 12টি চর্যা দেখা যায়। লিখে নাও এটা, কবি কাহ্নের মোট 12টি চর্যাপদ আমরা পাচ্ছি। হয়েছে? হ্যালো, হ্যাঁ ম্যাম হয়েছে। হ্যাঁ। এরপরে লেখো, এদেরকে তো মানে কবি বলা হয় না, আমরা কি বলি? কাহ্নপাদ মানে পদকার, ভুসুকু পাদ, সরহ পাদ। ঠিক আছে, তাহলে ভুসুকু লেখো 2 নম্বর। ভুসুকু পাদের গান হচ্ছে টোটাল 8টি চর্যাপদ বা গান, এটা হচ্ছে 8টি। সরহপাদের 4টি। হয়েছে? শান্তিপাদের 2টি। কুক্কুরিপাদের 2টি। শবরপাদের 2টি। লুইপাদের 2টি। লুইপাদের 2টি। হয়েছে? এরপর লেখো আজ দেব। আজ দেব ওনার একটি। এবার থেকে সবারই একটি করে পদ, হ্যাঁ সবার একটি করে পদ, পরপর একটি করে পদ যাদের, ওদের নামগুলো লিখে নাও। আজ দেবের পর লেখো কঙ্কন, তারপরে লেখো কামলি, তারপর লেখো গুন্ডরি, গুন্ডরি, তারপর লেখো চাটিল, তারপর লেখো জয়নন্দী, তারপর লেখো ডম্বি, তারপর লেখো তারক, তারপর লেখো ঢেনঢন, ঢয়কার, ঢয় মূর্ধন্য মূর্ধন্য, ঢেনঢন। তারপর লেখো দারিক, তারপর লেখো ধাম, তারপর লেখো বিরুয়া, কমা দিয়ে লেখো বিনা, কমা ভাদে। হয়েছে?
হ্যাঁ ম্যাম ম্যাম। দারিকের পর কি বললেন? শেষের তিনটে কি বললেন? দারিকের পর ধাম, তারপরে বিরুয়া, বিনা, ভাদে, তারপর মোহিতা, মোহিতা হয়েছে? হ্যালো, হ্যাঁ তোমাদের হয়েছে? হয়েছে। হ্যাঁ, হয়েছে ম্যাম। এই যে আমরা অংশটা পেলাম যে হয়েছে। কতগুলো কবির কোন কোন পদ, এদের মধ্যে চর্যাপদের পদকার হচ্ছেন মোট 22 জন। লিখে নাও, চর্যাপদের পদকার হলেন 22 জন, কমা, মোট পদ 46.5টি, মোট পদ 46.5টি এবং 23 নম্বর পদটি খণ্ডিত, এবং 23 নম্বর পদটি খণ্ডিত। হয়েছে? হুম, এবার লিখে নাও চর্যার রচনাকাল। চর্যার রচনাকাল 950 থেকে 1250 খ্রিস্টাব্দ। চর্যার রচনাকাল 950 থেকে 1250 খ্রিস্টাব্দ। হ্যাঁ বলো, তোমার কথাটা কাটা কাটা আসছে। বন্দনা, তোমার কথাটা কাটা। 1250। হয়েছে? হুম, এবার বিভিন্ন পণ্ডিতেরা নানা মতামত করেছেন। যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে দশম থেকে দ্বাদশ, বিনয়তোষ ভট্টাচার্য বলছেন অষ্টম, মুহাম্মদ শহীদুল্লাহ বলছে সপ্তম, রাহুল সংস্কৃতায়ন বলছেন অষ্টম থেকে দ্বাদশ, সুকুমার সেন বলছেন দশম থেকে দ্বাদশ, জাহ্নবী কুমার চক্রবর্তী বলছেন অষ্টম থেকে একাদশ, সুকুমার মুখোপাধ্যায় বলছেন অষ্টম থেকে একাদশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দশম থেকে দ্বাদশ, খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের প্রকৃত রচনাকাল। এটা লিখে নাও, ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের রচনাকাল বলেছেন, চর্যাপদের রচনাকাল বলেছেন খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী। হয়েছে? এরপর লেখো সুনীতি কুমার তার ODBL, আমরা সবাই জানি O.D.B.L, ODBL গ্রন্থে দৃঢ়ভাবে প্রমাণ করেছেন, ODBL গ্রন্থে দৃঢ়ভাবে প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা ভাষা। ODBL গ্রন্থে দৃঢ়ভাবে প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা ভাষা এবং এই ভাষা 950 থেকে 1200 খ্রিস্টাব্দের, এই ভাষা
950 থেকে 1200 খ্রিস্টাব্দের। হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম হুম। হয়েছে। ওকে, তাহলে আমরা দেখব সুনীতি কুমার, আমরা সবাই জানি এমনিতেও সাধারণত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তার যে গবেষণা, তার যে মানে কি বলবো স্বাক্ষর, মানে কি বলবো সাক্ষ্য সহ প্রমাণ, সেখানে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তথ্যগুলো সব সময় গ্রহণ করেছি। হুম। এবার তোমরা সবাই জানো চর্যাপদের ভাষা কোন ভাষায় লেখা, সন্ধ্যা ভাষা। হুম। কেউ সন্ধ্যা ভাষা বলছে, সন্ধ্যা ভাষা। তাহলে সন্ধ্যা ভাষাটা কি? আমরা সবাই জানি সন্ধ্যা, এটা ধা ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, ধা। ঠিক আছে, এবার কিভাবে এটা আসছে সেটা জাস্ট এমনি একটা এক্সাম্পল। সন্ধ্যা শব্দের অর্থ বলতে আমরা সবাই জানি এটা আলো আঁধারি যে শব্দটা, আমরা যদি দেখি রূপক সাংকেতিক যে এমন অর্থ আছে যে একটা শব্দের দু রকমের অর্থ হতে পারে, তেমন সন্ধ্যা ভাষা একটা হচ্ছে লৌকিক উদাহরণ, একটা হচ্ছে কি তাদের চর্যাপদকার যারা এই বৌদ্ধ সহজিয়া সাধক কিংবা মহাযান সাধক যারা, তাদের যে বৌদ্ধ সাধনা পদ্ধতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিভিন্ন দৃষ্টান্ত এবং তাদের পদ্ধতিগুলো কিন্তু চর্যাপদে দেওয়া হয়েছে। সেটা আমরা মানে সাধারণ মানুষেরা কিভাবে সামাজিক চিত্রটা লক্ষ্য করতে পারি, কিন্তু তাদের প্রকৃত সাধনার পদ্ধতিগুলোই এই পদগুলোতে বিস্তৃতভাবে বলা হয়েছে। আমরা যদি একটা পদকে নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো 1 নম্বর পদ যেটা আছে পটমঞ্জরি, এটা লুইপাদের। তিনি বলছেন কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো দৃঢ় করি মহাসুহ মরি পরিমাণ লুই ভনয় গুরু পুচ্ছিয় যান সওল সমা হিয় কাহি করিয়ই সুখ দুঃখেতে নিচিত মরিয়ই এরি এও ছান্দক বান্ধ করণক পাটের আশ সুনুপাক ভীতি লেহু রে পাশ ভনয় লুই আমহে ঝানে দিঠা ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। তার এমনি আমাদের শুনে কি মনে হচ্ছে যে একটা গাছের কথা বলা হচ্ছে, তার 5টা ডাল, যেখানে চঞ্চল চিল হয়তো বসে আছে, এটা নিয়ে একটা কবি কিছু একটা বলছেন, কিন্তু এটা কিন্তু প্রকৃত অর্থ নয়। তাহলে এখানে এই গাছ অর্থে শরীরকে বলা হচ্ছে, আমাদের দেহকে বলা হচ্ছে গাছ, এবং তার 5টা ডাল। তাহলে আমাদের ইন্দ্রিয় কটা? 5টা। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করলো। দৃঢ় করে মহাসুখ পরিমাণ করো। লুই বলছেন গুরুকে জিজ্ঞাসা করে তা জেনে নাও, সকল সমাধি দিয়ে কি করবে? সুখ দুঃখে মৃত্যু নিশ্চিত। এড়িয়ে যাও ছন্দের বন্ধন, মানে বাসনার বন্ধন। করণের মানে ইন্দ্রিয়ের, পারিপাট্যের মানে পরিতৃপ্তির আশা ত্যাগ করো। শূন্য পাখা পাশে চেপে ধরো। লুই বলছেন আমি ধ্যানে দেখেছি ধমন আর চমন মানে ইড়া পিঙ্গলা 2 পিড়েতে বসেছি। তাহলে এই যে পদের মধ্যে দিয়ে তাদের সাধনার পদ্ধতি, কিভাবে সাধক সাধনা করবেন, এই দেহতত্ত্বের ঊর্ধ্বে গিয়ে কিভাবে তারা তাদের কি বলে, কি দেবী বলে, কুণ্ডলিনী দেবী যে আছে তার কাছে কিভাবে গিয়ে পৌঁছাবে। এবং আমরা শাক্ত পদাবলীর সাথে এটার অনেকটাই মিল আছে। শাক্ত পদাবলীর মধ্যে আমরা দেখব যে আমাদের যে এই 6টা না 7টা যে চক্রগুলো আছে, প্রত্যেকটা চক্রকে জাগরিত করে সেই যে আমাদের যে শক্তি, আমাদের দেহের ভিতরে যে আমাদের অন্তঃশক্তি, সেই শক্তি প্রত্যেকটা চক্র অতিক্রম করে যখন একদম মস্তিষ্কে গিয়ে সেই দেবী নৈরাত্য দেবীর সঙ্গে যখন মিলিত হবে, তবেই কিন্তু সাধকের সাধনা সিদ্ধি হবে। এবং সাধকের সাধনা সিদ্ধ হলেই সে কিন্তু মুক্তি পাবে। কি মুক্তি? যে এই যে
পৃথিবীতে তাকে মর্তে তাকে যে বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে এবং জন্মগ্রহণ করে মানুষের সুখ দুঃখ তাকে ভোগ করতে হচ্ছে, সেই সুখ দুঃখ থেকে সে মুক্তি পাবে, এই জন্মের বন্ধন থেকে মুক্তি পাবে। এই জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য কি করছে? সাধনা করছে, যাতে তাকে পুনর্বার বারবার জন্মগ্রহণ করে মানুষের মতো দুঃখ কষ্ট ভোগ না করতে হয়। এখানে তোমার জন্মান্তরবাদ কিংবা আমাদের যে দর্শনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা পাচ্ছি, যে কিভাবে আমরা সাধনার মাধ্যমে এই জন্মের বৃত্তান্তটা শেষ করতে পারি, এই সুখ দুঃখের কথাটা শেষ করতে পারি। সেখানে গুরু তাদেরকে নির্দেশ দেবেন এবং গুরু যেভাবে নির্দেশ দেবেন শিষ্যরা কিন্তু সেই মত অনুসারে করবেন। এটা একটা দিকে বলা যেতে পারে যে তখনকার দিনে তোমরা আমরা জানি যে বেদ আর শ্রুতি অংশটা আমরা সবাই জানি যে আগে কি করতো, বেদ কি শুনে শুনে মনে রাখা হতো, গুরুদেব বলতেন এবং শিষ্যরা তা শুনে শুনে মুখস্থ রাখতেন এবং এটাই তাদের পড়াশোনা। ঠিক এইরকমই এই যে সাধনা পদ্ধতিগুলো কবিতার আকারে লেখা হচ্ছে, এখানে তাদের কিন্তু মানে কি বলবো, সিদ্ধি লাভের যে একটা তথ্য, কিভাবে সিদ্ধি লাভ করতে হবে সেই তথ্যগুলো কিন্তু কবিতার আকারে পরপর পরপর কবি অনুসারে লেখা আছে। এবং প্রত্যেকটি কবি হয়তো একই জায়গার নন, কেউ হয়তো বাংলার মানে কি বলবো পশ্চিমবঙ্গের, কেউ হয়তো পূর্ববঙ্গের, কেউ হয়তো আসামের, কেউ হয়তো উড়িয়া, যার জন্য আমরা দেখতে পাবো এই সময়ের যে যে অবহট্ট ভাষার যে আমরা উদাহরণ পাচ্ছি, এই ভাষার মধ্যে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা জায়গার একটা ভাষার মিল দেখতে পাওয়া যায়। এই ভাষা কি যাতে সবার পক্ষেই বোধগম্য হয়, যাতে কোনো মানুষের পক্ষে বোধগম্য যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সাধনার পদ্ধতি বুঝতে পারবে না এবং তার কার্যক্ষেত্রে অসুবিধে হতে পারে। এই যেমন রূপকার্থ অধ্যাত্ম বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকটা পদ অনুসারে সেটা পাবে। তো প্রত্যেকটা রূপকার্থ কি, প্রত্যেকটা লাইনের কোনটা ইম্পর্টেন্ট লাইন, কিভাবে মহাসুখ লাভের সহজ সাধন পদ্ধতি কবি সেখানে বলতে চেয়েছেন। যেমন এখানে দেওয়া আছে যে কা আ তরুবর ইত্যাদি 1 নম্বর পদটিতে স্পষ্ট করে কবি কি বলছেন, সহজ সাধনার একমাত্র উদ্দেশ্য হলো মহাসুখ লাভ করা। তাহলে সেই মহাসুখটা সে কিভাবে লাভ করবে? যখন সেই নৈরাত্যা দেবীর সঙ্গে মিলিত হবে তবেই সে কিন্তু এই মহাসুখ লাভ করবে। 2 নম্বর বলা হচ্ছে যোগ ধ্যান সমাধির দ্বারা মহাসুখ লাভ করা যায় না। আমি যদি সাধারণ একজন সন্ন্যাসীর মতো কিংবা সাধুর মতো যোগ ধ্যান সমাধি করি তাহলে কিন্তু মহাসুখ আমি পাবো না, কারণ আমাকে যে কোনো ক্ষেত্রে উত্তীর্ণ হতে হলে আমাকে একটা সাধনার পদ্ধতির মধ্যে যেতে হবে, একটা অনুশাসনের মধ্যে যেতে হবে। কোনো নিয়ম শৃঙ্খলাবিহীন কোনো পদ্ধতি পালন করলে কিন্তু আমি কোনো উদ্দেশ্যে সফল হতে পারবো না। 3 নম্বর, মহাসুখ লাভের একমাত্র উপায় বা সাধন প্রণালী হলো কায়া সাধনা। কায়া মানে দেহ সাধনা, যে এই ষটচক্র অতিক্রম করে কিভাবে আমি আমার শক্তিকে জাগরিত করব। তারপর হচ্ছে তোমাদের 4 নম্বর, কায়া সাধনা একমাত্র গুরুর কাছে শিক্ষা করা যায়। তাহলে এই কায়া সাধনের জন্য কি করতে হবে? আমাদেরকে সঠিক গুরুর কাছে, সঠিক বৌদ্ধ সিদ্ধাচার্যের কাছ থেকেই আমাদেরকে এই সাধনা প্রণালী শিখতে হবে। আচ্ছা, তোমরা পড়াটা বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। না মানে আমি তো কোনোদিনও কম্পিটিটিভ এক্সামের কোচিং গুলো নিইনি। আমরা নর্মালি যেরকম পড়াই, যেভাবে পড়াই আমরা কলেজে ক্লাসে, আমি সেইভাবেই মোটামুটি আমার একটা টেকনিক, যেটা আমার এক্সপিরিয়েন্স নেটসেটের কোচিং ক্লাসে গিয়ে আমার যেটা ফিল হয়েছে, যেভাবে ওনারা পড়িয়েছেন আমাদের টিচাররা আর যেভাবে আমরা পড়াই কলেজে, সেই টেকনিক অনুযায়ী পড়াচ্ছি যাতে তোমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধে হয়। কারণ একদিনে পুরোটা করে তো লাভ নেই, আমাকে আস্তে আস্তে যেতে হবে এবং কিভাবে এটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে সেটা আমাকে দেখাতে হবে। তোমাদের এছাড়া যদি তোমাদের নিজেদের কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে আমার সঙ্গে সেটা শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যেমন ভাষাতাত্ত্বিক টিকাগুলোও দেওয়া হয়েছে। পঞ্চবী শব্দটা কোন অর্থে, এটা আদি স্বরলোপ, ঘোষী ভবনের, বিনির্দেশক অব্যয়। হ্যাঁ, মানে তোমাদের তো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে, তাই সেক্ষেত্রে কি প্রশ্ন হবে আর না প্রশ্ন হবে সেটা বলা কিন্তু খুব মুশকিল। মানে আমাদেরকে সবই কিন্তু পদ ধরে ধরে, ভাষাতাত্ত্বিক টিকা ধরে ধরে, শব্দার্থ ধরে ধরে, ইনার মিনিং গুলো ধরে ধরে, ইম্পর্টেন্ট লাইনগুলো ধরে ধরে কিন্তু আমাদেরকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, এই কষ্টটা তোমাদেরকেই করতে হবে, কারণ এই কষ্টটা কোনো টিচার করবে না। এবার বাজারে বিভিন্ন বই আছে, তোমরা বলরাম ব্যাপারীর বই দেখতে পারো, নেট সেটের সাবজেক্টের জন্য বলছি, আমরা ওনার কাছে পড়েছি, ওনার ফার্স্ট ব্যাচ আমরা। তারপর উদ্দালকেরও বই আছে নেট সেটের সাবজেক্টের, আবার পেপার ওয়ানও আছে, উদ্দালকের বইও দেখতে পারো। আর এছাড়া আগে আমরা যেটা পেয়েছি বিভূতিভূষণ, দেখিনি একটু রাইটারটা, বিভূতিভূষণ বিশ্বাস, উনি সম্ভবত কোচবিহারের অধ্যাপক, এখন মনে হয় রিটায়ার করেছেন। ওনার বইটা দেখতে পারো, ওটা অনেক পুরনো, এখন পাওয়া যায় কিনা বলতে পারছি না, এটা আগের সিলেবাস অনুযায়ী। কিংবা তোমরা যদি কারো কোনো সিনিয়রদের কাছ থেকে বই জোগাড় করতে পারো, সেটাও করতে পারো। কেমন? মোট কথা যতই নোট বই পড়ো না কেন, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে পরিশ্রম করে পড়তে হবে, একদম ধরে ধরে, যাতে কোনো অংশই কিন্তু তোমাদের বাদ না যায়। যেমন বৈঠা শব্দ, বৈঠা শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে? উপবিষ্ট থেকে বৈঠ্য থেকে বৈঠা। এটা কিন্তু আবার তোমার ভাষাতাত্ত্বিক নিদর্শন, উপতাত্ত্বিক নিদর্শন যেটা আমরা আছি একদম ইউনিট 1-এ যেটা অংশটা পাচ্ছি, সেই অংশের মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, যে ভাষাতাত্ত্বিক নিদর্শনটা কি আছে। যেমন আমহে, আমহেটা শব্দ কিভাবে আসছে? অস্মাভি, অমহাহি, অমহহি, অমহে, আমহে। করিয়ই শব্দটা কোন বাচ্যতে আছে? কর্মভাব বাচ্য। কর্যতে থেকে করিয়ই কর্মভাব বাচ্য। ঠিক আছে, যেমন পুচ্ছিয়, পুচ্ছিয়টা কি হচ্ছে? পৃষ্ঠ, পৃষ্ঠ থেকে পুচ্ছিত, পুচ্ছি অ, এটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। পৈঠ, প্রবিষ্ট থেকে পৈঠ সমীভবন, এখান থেকে পৈঠ, পৈঠা, পৈঠ। তাহলে ভাষাতাত্ত্বিক বিবর্তনের ধারাটা কি, বা শব্দার্থ পরিবর্তনের ধারা কি, ভাষাতাত্ত্বিক বিবর্তনের ধারাটা আমরা কিভাবে পাচ্ছি, সেগুলোর দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর কোন ছন্দে লেখা হচ্ছে, 8+8=16, কিংবা কোন রাগে লেখা হচ্ছে, সেগুলোও সবসময় আমাদের, মানে কোনো অংশই যেন আমাদের বাদ না যায়। আমি প্রথম থেকেই বলছি, আমাদের যেন কোনো অংশেই বাদ না যায়, এমন ভাবে নোটসটা রেডি হবে যেন কোনো অংশেই মানে বাকি না যায়। কারণ কোন লাইনটা থেকে দেখা যাচ্ছে তুমি সবটা করেও দেখা যাচ্ছে ওখানে এমন একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমার কাছে রেডি করা নেই, তুমি সেটার উপর নোট ডাউন করোনি। সেভাবেই তোমাকে রেডি হতে হবে, যাতে কোনো অংশই যেন তোমার কাছে বাদ না যায়। এমন তো হবে না যে প্রত্যেকটা পড়া আমার কাছে মুখস্থ থাকবে, সেটা হতেই পারে, ওখানে তোমাকে উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাতে হবে কিছু অংশে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে নিজের পড়াটা নিজে করে নিতে হবে, যাতে একবার না হলে দ্বিতীয়বার, কিংবা তার তৃতীয়বার, কিংবা চতুর্থবার, এগুলো যেন তুমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে থাকো, কখনোই যেন অবনতির পথে না যায়, সবসময় যেন ইমপ্রুভ করতে থাকো, নইলে কিন্তু সমস্যা আছে। এবার বলো, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো, আমি শুনছি। ম্যাম, হ্যাঁ বলো। চর্যাপদের পদ তো 50টি। হ্যাঁ, চর্যাপদের পদ তো 50টি আছে। 50টি আছে? কোন বইয়ে আছে? নির্মল দাস। কত সালের এডিশন দেখো তো বইটার, কত সালে বেরিয়েছে? ম্যাম, বইটা এখন আমার কাছে নেই, কিন্তু লাইব্রেরিতে পড়েছিলাম। আচ্ছা, আর তাহলে হতে পারে। এখন আমার কাছে যেটা আছে, আমার কাছে আছে মিহুর চৌধুরী কামিল্লা, কিন্তু 46টি পদই আমি জানি, 50টি তো আমি শুনিনি। এখন যদি কোনো অংশ, 46টি পদ কোনো পাওয়া এক্সট্রা যায়। পদ, হ্যাঁ 46টি পদ পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে না সংযোজনও হয়েছে, হুম। পরবর্তীকালে সংযোজন হয়েছে, এটা আমাদেরকে জানতে হবে কোন অংশে আমরা পাচ্ছি, কিংবা কোন কোন পদ যুক্ত হয়ে এটা আমাদের 50টি হচ্ছে। ম্যাম, আর ম্যাম, ঠিক আছে। দেবেশ কুমার আচার্য, দেবেশ কুমার আচার্যের বই আছে না, বাংলা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানেও লেখা আছে যে 50টি পদ এবং 46টি পাওয়া যায়। তাহলে পরে এডিশন হয়েছে, পরে এডিশন হয়েছে। তবে আমি এক্ষেত্রে বলবো যে তোমরা সাহিত্যের ইতিহাসগুলো না ফলো করে চর্যাপদের যে বইগুলো আছে সেই বইগুলোই ফলো করার চেষ্টা করো, ভালো ভালো রাইটারের বই। কারণ সাহিত্য ইতিহাস তো সমগ্র অংশ নিয়ে আলোচনা করা আছে, আর পার্টিকুলার সাবজেক্টের বই হলে কি হয়, সেটা তোমার ওই বিষয়ে তথ্য মানে সঠিক থাকে। সাহিত্য ইতিহাসে অনেক
অংশ জুড়ে থাকে, তো সেখানে অনেক সময় হতে পারে যে গন্ডগোল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিংবা তথ্য নিতে ভুল হতে পারে। কিন্তু যেটা সাবজেক্টের উপরে যে বইটা, সেই বই তথ্যটা খুব কম ভুল থাকে। ম্যাম ম্যাম ঠিক কোন আছে। বইগুলো ফলো হুম। করব? হ্যাঁ, চর্যাপদের জন্য কোন বইগুলো ফলো করব? নামগুলো বললে একটু চর্যাপদের জন্য ভালো হতো। কোন বইগুলো ফলো করবে, বইয়ের লিস্টটা আমার হুম, কাছেও সেরকম নেই। হ্যাঁ ওটা দিয়ে দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, ওটা দিয়ে দিলে ভালো হতো, তবে আমি আজকে এখন এই মুহূর্তে দিতে পারছি না। আমি দেখছি। হুম, লিস্টগুলো কালেক্ট করার চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ, পেয়েছি, দাঁড়াও। ম্যাম নির্মল দাসের তোমরা বইটা খুব ভালো। চর্যাগীতি পরিক্রমা, নির্মল দাস যেটা তুমি বলছিলে, হ্যাঁ চর্যাগীতি পরিক্রমা, এটা পেয়েছি। আর আর কোনো বই আমি এখন ম্যাম একটা আপাতত চোখে সুকুমার পড়ছে সেনের না। বই আছে, বইটার নাম ভুলে গেলাম। সুকুমার সেনের চর্যাপদের, হ্যাঁ, ওটাও দেখতে পারো, ভালো রাইটার। চর্যাগীতি পদাবলী। আচ্ছা, লিখে নাও সকলে, চর্যাগীতি পদাবলী, সুকুমার সেন। হুম, যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে, যার বই দোকানের কাছাকাছি যেটা পাওয়া যাবে, সেটাই নিয়ে নিও। সবসময় সব বই সব জায়গায় নাও পাওয়া যেতে পারে। এছাড়া আর কোনো প্রশ্ন? ম্যাম আপনি শর্ট চক্রর কথা বলছিলেন, ওই শর্ট চক্রগুলো হুম, কি কি ওগুলো বললে ভালো হতো। শর্ট চক্রগুলো ওটা শাক্ত পদাবলী বইয়ের অংশে আছে। বইটা এখন প্রেজেন্ট আমার কাছে নেই, হাতের কাছে একদম। তবে ওটা আচ্ছা, আমি শাক্ত পদাবলী ক্লাসে করতে গিয়ে আমি ওটা দেখেছি। ঠিক আছে, ওদেরকে আমি ওটার উপর ছবিও দিয়েছিলাম। হ্যাঁ, শর্ট চক্রগুলোর নাম আছে, মূলাধার চক্র, সহস্র চক্র, তারপর কি কি আছে, দাঁড়াও, নামগুলো এখন মনে পড়ছে না আমার, অনেকদিন তো ওগুলো পড়ানো হয়নি। ওইখানে চক্রগুলো আছে। এখানে ওটার সাথে কিছুটা মিল আছে, মানে শাক্ত সাধনাও আমরা জানি যে তারা কি করছে, সাধক সেই চক্র থেকে শক্তিগুলোকে আস্তে আস্তে নিজের দেহের মূলাধার যে শক্তি, সেই শক্তিটাকে জাগরিত করে তাকে একদম মস্তিষ্কে যে চক্র আছে, সেই চক্রে গিয়ে সেটাকে মিলিত করছে। আর সাধনার বৌদ্ধ সাধনা পদ্ধতি আমরা সেম কেস দেখতে পাচ্ছি, কিন্তু ওটা শাক্ত সাধনার পথে চলে যাচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে। আর এটা আবার বৌদ্ধ সহজিয়া, যেটা আমরা অনেক আগে পাচ্ছি, মানে বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে পাচ্ছি সেই সময়কার। বুঝলে, অন্য কিছু নয়, সাধনা পদ্ধতি ম্যাম প্রায় কম বেশি কাছাকাছি এক। হ্যাঁ বলো, ম্যাম চারটি বলো, তোমার কথাটা ঠিক আসছে না। নির্মাণ হ্যাঁ শ্যাম, ভালো করে বলো, কথা আসছে না ঠিক মতো। তো ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো এবার। ম্যাম চক্র তো ম্যাম চারটি না, নির্মাণ চক্র, ধর্মচক্র, সম্ভব চক্র আর সাতটি মহাত্ম না চক্র। ছটি, যাই হোক, সাতটি মনে হয়। পাঁচটি, চারটি ম্যাম, পাঁচটি, যেটা বলছিলাম। কি জানি চারটি শর্ট নির্বাণ চক্র। সম্ভব আমার তো আর শর্ট চক্র খেয়াল হচ্ছে। এবার যদি আমরা দেখি বৌদ্ধ সাধনার ক্ষেত্রে এখন কতগুলো, আমি এটা সাধনা শক্তি পদের ক্ষেত্রে বলছি, শক্তি সাধনার পদের ক্ষেত্রে বলছি। এখন এটা আমাদেরকে ইন ডিটেলস দেখতে হবে যে এখানে আমরা বৌদ্ধ সাধনাতে কতগুলো পাচ্ছি। এটা মেবি কারেক্ট হতেও পারে, বা এর ক্ষেত্রে অন্যটাও হতেও পারে। হুম, একটাকে ধরে অন্যটাকে বৌদ্ধ তুলনা করা সাধনাতে যদিও ঠিক নয়, চারটি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বললাম। যেহেতু তোমরা শক্তি সাধনার পদগুলো তোমরা পড়েছো, সেক্ষেত্রে বললাম। আর কোনো মানে তোমাদের মানে জানার কিছু, মানে আর কিভাবে তোমাদেরকে পড়ালে তোমাদের সেটা সুবিধে হয়, সেটা যদি আমাকে বলতে একটু ভালো হতো। আমার লেকচারটা মানে মানে আই মিন, আমি বলতে চাইছি যে তোমাদের কোচিং ক্লাস তুলনায় ঠিক হয়েছে কি হয়নি। খুব ভালো, সুন্দর হয়েছে ম্যাম। ভালো হয়েছে, থ্যাঙ্কস, আমার ভালো লাগলো শুনে। হ্যাঁ, যে আমি ওটাই বলছি যে কিভাবে দিতে পারলাম কিনা তোমাদেরকে ঠিকঠাক লেকচারটা, ম্যাম সেটাই একটা বলছি। কোশ্চেন ছিল, হ্যাঁ, মানে একটু পড়া থেকে আলাদা। পড়া থেকে আলাদা, হ্যাঁ পড়া থেকে তো ম্যাম আলাদা বলছি হতেই কি, হবে। হ্যাঁ আমরা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে বলো। আমরা তো হুম নেটের জন্য কোচিং মানে পড়া করছি, হুম হুম হুম। প্লাস যেমন আমার যেমন বিএড করা আছে, অনেকের হয়তো এখানে আচ্ছা, অনেকে আছেন তাদের
তাদেরও বিএড করা আছে। হ্যাঁ। হুম এখন হুম হুম এতদিন তো নিযুক্ত হয়নি, যাই হোক। তো হুম এবার হুম হুম এখন এমন হয়ে গেছে যে এখন সামনে বলছে না যে প্রাইমারি হবে, সেখানে এবার বিএডও তাদেরকেও দেওয়া হচ্ছে আর কি, এবার দিতে পারবে। ঠিক আছে। হ্যাঁ তো এবার সমস্যা হচ্ছে ম্যাম হ্যাঁ 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 যে নেটটা তো পড়বো, নেটের সিলেবাস তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম, আমি দুবার দিয়েছি কিন্তু অনেক বড়। দুবারই হুম আমি হুম মানে হুম সফল হতে পারিনি। হুম 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 হুম। এবার এখন সমস্যা হচ্ছে কি, বুঝতে এটা তো পারছি না তোমাদের ম্যাম, তবু তো আবার মানে নেটটাকে এটাকে নিয়ে একটু পড়বো না সংক্ষিপ্ত মানে করা এই হয়েছে। এসএসসি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি তো বলছো এবার বলো? সমস্যাটা হচ্ছে যে মানে এই যে হুম। এখন প্রাইমারির জন্য পড়বো কি কিভাবে, এবং নেটের জন্য কিভাবে পড়বো, মানে দুটোকে মেনটেন করা যাবে না শুধু একটাকে ধরতে হবে? মানে তোমাকে একটা জিনিস ধরতে হবে, টেকনিকটা এসএসসি তোমার প্লাস সেম আর কি নেট। প্রত্যেকটা সিলেবাসের ক্ষেত্রে। হুম। এবার হ্যাঁ তোমাকে হ্যাঁ। সবসময় 2-3টে চাকরির জন্য লক্ষ্য রাখতে হবে। তুমি একটা চাকরি থেকে ধরে বসতে পারবে না তো, কারণ তুমি নিজেও জানো না যে তোমার কোন চাকরিটা হবে। হুম হুম। না, আমরা যখন পড়েছি আমরা নিজেও জানি না যে কোন হ্যাঁ চাকরিটা আমাদের হবে। ঠিক আছে, এবার যখন যেটা নোটিফিকেশন যেরকম হ্যাঁ বেরোয়, তোমার যে ধরো প্রাইমারি তোমার বেরোলো, বেরিয়ে দেখা গেল 2-3 মাসের মধ্যে পরীক্ষা হবে, তুমি সেভাবে প্রিপেয়ার হতে থাকলে। তোমার যদি এসএসসি হয়, তোমার সেভাবে তুমি প্রিপেয়ার হতে থাকলে। এবার কি, খুঁটিয়ে পড়াটা কিন্তু সব জায়গাতেই দরকার। খুঁটিয়ে হ্যাঁ। তোমাকে সিলেবাস সেই অনুযায়ী জন্যই মেন খুঁটিয়ে সমস্যা। খুঁটিয়ে 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 উত্তরগুলো নোট ডাউন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সিলেবাস ধরে, তবে গিয়ে তুমি কিন্তু হুম, পরীক্ষায় সফল হতে পারবে। টেক্সটটা অবশ্যই পড়তে হবে, একদম। এবং তার সঙ্গে সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করতে হবে, যাতে শর্ট কোশ্চেনে যখনই প্রশ্নগুলো হবে তাতে তোমার অসুবিধা যাতে না হয়। ম্যাম, মানে হ্যাঁ নেটে আমি বল। দেখলাম যে ইউনিট 1 ইউনিট 2 তো আমরা হ্যাঁ। পেয়ে যাচ্ছি এমনিতে, এটা এসএসসি ক্ষেত্রেও পেয়ে যাচ্ছি, সেটা হুম অসুবিধা হচ্ছে না। হুম আর হুম আমি আমি মানে হুম সমস্যা হুম আমার যেটা হুম হলো যে ইউনিট 2 এবং হুম ইউনিট 7 এবং 9, এই এই তিনটা খুব অসুবিধা হচ্ছে, এই তিনটা আমার আর কি। হুম, দাঁড়াও সিলেবাসটা একটু দেখে নি। আপনারা তো কোন কোন ইউনিট বলে বলো, বলো ইউনিট 2, ইউনিটগুলো আমাকে একটু বলো। ইউনিট 7 আর ইউনিট টু, ইউনিট একটা টুর হচ্ছে মধ্যেই, আপনার হ্যাঁ আমরা আজকে এটা পড়লাম ইউনিট টু। ইউনিট 2 তে হ্যাঁ আপনার সাহিত্যের ইতিহাস। হ্যাঁ ম্যাম, আজকে তো ইউনিটটি শুরু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম। আজকে তো ইউনিট টু শুরু হয়েছে। হ্যাঁ, তো এইভাবে পড়াটা করতে হবে তোমাদেরকে আস্তে আস্তে। এটা অনেকটা বিশাল অংশ জুড়ে, তোমরা জানো সাহিত্য ইতিহাসের ক্ষেত্রেও তোমরা দেখেছো কতটা বিশাল অংশ। প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়াও মুশকিল, আবার হালকাভাবে পড়লেও হবে না, কারণ আমাকে জানতে হবে সমগ্রটাই। এমন ভাবে জানবো যাতে কোনোটাই আমার বাদ না থেকে যায়। ওই যে অঙ্কে থাকে না, শর্ট মেথড আর লং মেথড, ঠিক আছে ওই মেথড মানে লং মেথডে পড়তে হবে, আবার শর্ট টেকনিকও রাখতে হবে যে কিভাবে আমি এটা থেকে ওভারকাম করে আসবো। হুম। সব ধরনের বই মোটামুটি একদম। সাহিত্য ইতিহাস, দেবেশ কুমার আচার্য কিংবা ভালো ভালো রাইটার যেগুলো আছে সেগুলো তো পড়তেই হবে, প্লাস তোমার এই যে ব্যাপারটা মানে টেক্সট ধরে যে পার্টিকুলার বইগুলো, এই বইগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ইউনিট টু ছাড়া তুমি কোনটা বলছিলে যেটা খুব কঠিন, কি বলছিলে? আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে হুম। ইউনিট হ্যাঁ 7 এর ইউনিট টু, কিছু, যেমন ইয়েগুলো, প্রবন্ধগুলো, এবং ইউনিট এবং সেভেন। ইউনিট 9টা ইউনিট খুব সেভেন হচ্ছে, হচ্ছে কারণ তোমার সাম্প্রদায়িক প্রবন্ধ। তোমার ইউনিট সেভেন হচ্ছে তোমার প্রবন্ধ, প্রবন্ধ। রম্য রচনা, আত্মজীবনী, সাময়িক পত্র। হ্যাঁ হুম। এখান থেকে হ্যাঁ হ্যাঁ। তোমাকে প্রবন্ধগুলো এবং 9, কালেক্ট করার চেষ্টা করতে হবে। বঙ্কিমচন্দ্রের যেমন প্রবন্ধগুলো, বিবিধ প্রবন্ধ। না আমার কাছে হুম, একটা আছে না, প্রমথ চৌধুরীর প্রবন্ধ। হুম। প্রবন্ধের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রবন্ধতেও মানে তোমাকে পুরো একটা প্রবন্ধ প্রবন্ধটাই আছে পড়ে, এখন। হ্যাঁ প্রবন্ধ থেকে তোমাকে ওই খুঁটিয়ে খুঁটিয়ে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, কিংবা ওই লাইনের মূল বক্তব্যটা কি বলতে চাইছেন, যে জায়গাটা আকর্ষণ করে, সেগুলো তোমাকে আলাদা করে নিয়ে নিতে হবে। কিংবা ওই প্রবন্ধে উনি কি বলতে চাইছিলেন, তার মূল বক্তব্যটা কি, সেটা যদি নিজের ভাষায় লিখে নিতে পারো তোমার সুবিধার জন্য। কিংবা যেগুলো উল্লেখযোগ্য প্রবন্ধ, যেগুলো বারবার রিপিট করা হয়, হুম, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, সেই ইম্পর্টেন্ট গুলো আমাকে সবসময় নোট ডাউন করে আলাদা করে নিতে হবে। নোট ডাউন করে আলাদা না করে নিলে ওটা মাথায় কিন্তু থাকবে না, এমনিতেই এত বড় সিলেবাস মাথায় থাকে না। তবু তোমাদের তো মনে দেখছি ইংরেজি সাহিত্য, আমাদের আবার ইংরেজি সাহিত্য ছিল মানে পুরোনো সিলেবাসে, আবার তোমার দিকে সংস্কৃত সাহিত্যটাও ছিল, এই দুটো দেখছি বাদ দিয়ে দিয়েছে এখানে পরবর্তীতে।
যাই হোক, এটা এবার ভয় ভয় ভাবে দেখলে তো হবে না, তোমাকে এবার করতে হবে কি, ভয়কে জয় করতে হবে, তোমাকে পরিশ্রম করে পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে, ভয়কে ভয়ের মতো দেখলে কিন্তু ভয় আরো জেগে বসবে, আমার মনে হয়। যেমন হোক, যত কষ্টই হোক, একটা দিন হয়তো আমি পড়তে বসলে না, দ্বিতীয় দিন আমি পড়তে বসবো, দ্বিতীয় দিন না পড়তে বসলাম, তৃতীয় দিন আমি পড়তে বসবো। আমি যদি পড়তেই না বসি, তাহলে কিন্তু কারোর কিছু করার নেই। ঠিক আছে? আর আমাদের গাইডরা যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, তোমাদেরকে যেভাবে বলবেন, সেভাবে এগিয়ে যাও। গাইডেন্সটা অবশ্যই দরকার, কারণ নিজে থেকে হয় না সব কাজ। ওটাই। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আমাদের এই আমাদের যে এই মানে কি বলবো, নেটসেটের কোচিংটা আমি আশা করি যে আমাদের আরো অনেক দূর এগিয়ে যাবে, আমরা নিয়ে যেতে পারবো এইভাবেই। মানে এখন তো কলেজ বন্ধ আছে, বাড়ি থেকে ক্লাস করছি ঠিক আছে, কিন্তু কলেজ খুলে গেলে যাতে এটা আমরা কন্টিনিউ চালাতে পারি, সেইভাবেই যাতে এটা এগিয়ে যেতে পারে। তোমরাও সহযোগিতা করবে আমাদের সাথে অবশ্যই। আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, 8টা 10 বেজে গেছে। আমাদের শ্রীপতি বাবু আর রাজেন বাবু কি আছেন? হ্যাঁ, শ্রীপতি বাবু আছেন। হ্যাঁ, কেউ একজন বলুন। হ্যাঁ, রাজন বাবু আপনি একটু বলুন। না না, শ্রীপতি বাবু কনক্লুশন করুন। করুন করুন। হ্যাঁ, কনক্লুশন করে দিন শ্রীপতি বাবু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবিতা ম্যাডামকে, উনি অনেক সুন্দর আজকের ক্লাস উনি করলেন। আশা করি আমাদের যারা ছাত্রছাত্রী তাদের এটা কাজে লাগবে, এবং এই ক্লাস রেকর্ড করা হয়েছে, এটার লিংক খুব তাড়াতাড়ি এটা দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা রিপিটেডলি এটা দেখতে পারে আর কি। আর এই রকম একটি ক্লাস নেওয়ার জন্য সবিতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি পরবর্তী কালে উনিও এইভাবেই আবার পরবর্তী ক্লাসগুলো নেবেন। ধন্যবাদ ম্যাডাম। আমিও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমাকে প্রথম ক্লাসটা আমাকে দেওয়ার জন্য। আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো, একটা এক্সপিরিয়েন্স হলো যে কিভাবে পড়াতে হয়, কোচিং এ দিতে গেলে কিভাবে পড়াতে হয়, সেটা আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ রাজেন্দা। ধন্যবাদ ম্যাডাম। রাজেন্দাকে তো অনেক অনেক ধন্যবাদ। গুড ইভিনিং সকলকে। হ্যাঁ, গুড ইভিনিং। গুড নাইট গো। গুড নাইট। রাত হয়ে গেছে তো। রাত হয়ে গেছে, রাত। ঠিকই।